অদ্রিতা। ইসমামের ডাকে আলো দাঁড়িয়ে পড়ে, পেছন ফিরে তাকায়। ইসমাম তার দিকে এগিয়ে এসে নিচু স্বরে বলে, সত্যিই চলে যাচ্ছ? আলো কিছু সময় ইসমামের দিকে তাকিয়ে থেকে ম্লান হেসে বলে ওঠে। ভালো থেকো ইসমাম। ইসমাম তার দিকে তাকিয়ে আছে। আলো ঘুরে দাঁড়িয়ে হাঁটতে শুরু করে, ধীরে ধীরে সিঁড়ি বেয়ে নিচে নেমে আসে। তুমি চলে যাচ্ছ পচা মেয়ে? ইয়ান অবাক হয়ে তাকিয়ে দেখছে আলোকে। আলো ম্লানেও এসে ইয়ানের দিকে এগিয়ে যায়। ইয়ানের মাথায় হাত রেখে নরম গলায় বলে, হ্যাঁ ভালো ছেলে, আমি চলে যাচ্ছি। আর কখনো আসবে না? না, কখনো না। দৃঢ়ভাবে বলে ওঠে আলো। স্বামী মাথা তুলে আলোর দিকে তাকায়। নিচতলার লিভিং রুমে বাড়ির সবাই এসে জমায়েত হয়েছে। আলো ঘুরে ঘুরে সবাইকে এক পলক দেখে নেয়। ঋতু এগিয়ে এসে নরম গলায় বলে, ভাবি, ভাইয়া অনেক ভালো মানুষ। একটা সুযোগ তো দিন তাকে নিজেকে প্রমাণ করার। অনুরোধ করছি আপনার কাছে। আলো শুকনো হাসি হেসে ঋতু সে কথার জবাব না দিয়ে তার হাতে দুটো ধরে ঋতুর চোখে চোখ রেখে বলে, রাগের মাথায় তোমাকে প্রচুর কটু কথা শুনিয়েছি ঋতু, মাফ করে দিও। তুমি খুব ভালো একটা মেয়ে ঋতু। সবাইকে এত ভালোবাসা দিও না, একটু ভালো নিজেকেও বাসো, কেমন? তুমি ভালো থেকো। তোমার পেটে যে আছে সে জন্মালে এই আগন্তুকের আদর দিয়ে দিও। ঋতু শুকনো মুখে তাকিয়ে আছে আলোর দিকে। আলো ঘুরে ঈশিতার দিকে তাকায়। ঈশিতা এসে আলোকে জড়িয়ে ধরে। আলো বলে, আমি তোমাকে সত্যিই খুব মিস করবো আপু। ভাইয়ের প্রতি অভিমান থাকার পরও ঈশিতা আলোর গাল দুটো ধরে আদুরে গলায় বলে, আর একটু কি ভাবা যেত না ভাবি? ভাবি না ঈশিতা আপু, আমাকে আলো বলো তুমি। এমন সময় জামিল এসে শান্তিনীর সদর দরজায় দাঁড়ায়। শামীম ধমকে সুরে বলে, তোকে এই শরীর নিয়ে আসতে নিষেধ করেছিলাম না? জামিল তার ইয়াসার ভাইয়ের কথায় জবাব না দিয়ে আলুর দিকে এগিয়ে আসে। আলু তার দিকে তাকিয়ে আছে। জামিল বলতে থাকে, ভাবি, সব কিছু তো আমার জন্য হয়েছে ভাবি। আপনার জুতো খুলে আমাকে দুইটা দেন। আপনার 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 বাবা মাকেও বলেন আমাকে অপমান করতে, কিন্তু আমার ভাইকে ছেড়ে দিয়েন না ভাই। আমার ভাই সত্যি আপনাকে খুব ভালোবেসে ফেলেছে ভাবি। সে সে কষ্ট পাচ্ছে, তাকে তাকে একবার সুযোগ দেন ভাবি, প্লিজ আপনি একবার সুযোগ দেন। জামিল? চেঁচিয়ে ওঠে শামীম। আলো জামিলের থেকে চোখ সরিয়ে নেয়। লিভিং রুমে ইমতিয়াজ মির্জা এসে দাঁড়িয়েছেন। আলো একবার ইমতিয়াজ মির্জার দিকে তাকায়, ইসমাম এবং ইলহামের দিকে তাকায়, তারপর ঘুরে শামীমের দিকে তাকিয়ে বলে, তালাকের ব্যবস্থাটা দ্রুত দেখবেন। শামীম আলুর দিকে এক পলক তাকিয়ে চোখ সরিয়ে পাশ থেকে ফুয়াদ বলে, আলু, একটা সুযোগ দাও বোন, শামিন খুব ভালোবাসে তোমাকে। আলো অপুষ্ট স্বরে বলে, আপনার সাথে অনেক খারাপ ব্যবহার করেছি প্রতিদিন ভাইয়া, আমাকে মাফ করে দিন। ভালো থাকবেন। জামিল এসে আলুর পথ আঁকলে দাঁড়ায়। ভাবি, কথা তো শোনেন আমার একটা কথা শোনেন। আমি ভাইয়ের অপরাধকে কোনো মতেই জাস্টিফাই করছি না ভাবি, আমি করছি না। সে অবশ্যই অপরাধ করেছে, কিন্তু এখন সে সত্যিই আপনাকে ভালোবাসে। একটু কনসিডার করেন ভাবি, প্লিজ একটু কনসিডার করেন। আমার পথ ছাড়ুন জামিল ভাই। ঠান্ডা গলায় বলে আলো। শামীম জামিলের দিকে তাকিয়ে ধমকে ওঠে, পথ ছাড় ওর জামিল, যেতে দে ওকে। জামিল শুকনো মুখে সরে দাঁড়ায়। আলো এগিয়ে যেতে থাকে সদর দরজার কাছে। পরি আর পোনা চাচা দাঁড়িয়ে আছে। আলো হেসে পরি গাল ছুঁয়ে পোনার দিকে এগিয়ে। ভালো থাকবেন পোনা চাচা। পোনা নরম গলায় বলে। আলো কিছু না বললে হাঁটতে থাকে। শামীম আলোর পিছু পিছু যায়। পোর্চের নিচে এসে দাঁড়াতেই দেখে দলের ছেলেরা সবাই দাঁড়িয়ে আছে। সবুজ আলোকে দেখে বলে, থেকে যান না ভাবি, কি হয় একটু মেনে নিতে। সবাই সবুজের কথা শেষ না হতেই বলে ওঠে, থেকে যান ভাবি, দোহাই আপনার। আলো তাদের কিছু না বলে শামীমের দিকে তাকিয়ে বলে, আপনি আসছেন কেন? আমি রিক্সা নিয়ে চলে যাব। তুমি আমার বাউন্ডারির মধ্যে আছো আলু, তার মানে তুমি আমার রেসপন্সিবিলিটি। তোমাকে রাহাত দিয়ে আসবে আমার গাড়িতে। কথাটা বলে গাড়ির চাবি রাহাতের দিকে এগিয়ে দিয়ে বলেন, ভাবিকে সরি, ওকে ওর বাড়িতে পৌঁছে দিয়ে আয়। রাহাত এক পলক শামীম এবং আলুর দিকে তাকিয়ে গাড়ির চাবি হাত নিয়ে গেটের কাছে চলে যায়। আলু ধীর পায়ে রাহাতের পিছু পিছু যায়। শামীম অপলকভাবে দেখতে থাকে সেই দৃশ্য। গেটের কাছে গিয়ে আলো দাঁড়িয়ে পড়ে। আলো ঘুরে শামীমের দিকে তাকায়, আবারও তার দিকে আসতে থাকে। তৌফিক খুশি হয়ে বলে, ভাবি মনে হচ্ছে যাবে না ভাই।
শামীম তাকিয়ে আছে। আলো এসে শামীমের মুখোমুখি দাঁড়ায়, তারপর তার হাত থেকে শামীমের মায়ের বালা দুটো খুলে শামীমের হাতে দিয়ে বলেন, আপনাদের বাড়ির বড় বউয়ের জিনিস আপনার ভবিষ্যৎ বউকে দেবেন। বালা দুটো দিয়ে দ্রুত পায়ে হেঁটে গেটের বাইরে চলে যায়। গাড়িতে উঠে বসতেই রাহাত গাড়ি স্টার্ট করে। কয়েক মুহূর্ত পর গাড়িটি চোখের আড়াল হয়ে যায়। শামীম এক পলক গেটের দিকে তাকিয়ে নিজের হাত তার মায়ের বালা দুটোর দিকে তাকায়। রনি শামীমের দিকে এগিয়ে এসে তাকায় অবাক চোখে দেখতে থাকে। শামীম রনির দিকে তাকিয়ে বলে, এত সহজে যেতে দিলেন ভাই? শামীম বাঁকা হাসি হাসে, তারপর আশেপাশে তাকায়, সবাইকেই দেখতে থাকে। সবাই তার দিকে তাকিয়ে আছে। শামীম হাতের বালা দুটোর দিকে একবার তাকিয়ে রনিকে বলে ওঠে, বুঝলি রনি, তোর বাবি কয়েকদিনের জন্য বাপের বাড়ি বেড়াতে গিয়েছে, ওকে এই কয়টা দিন দেখে রাখিস। ফুয়াদ অবাক হয়ে বলে। শামীম ফুয়াদের দিকে তাকিয়ে বলে, আমি সামিন ইয়াসার মির্জা, আমার বউকে আমি ছেড়ে দিব? ভাবলি কি করে তোরা? ধুর। সবাই মুখ চাওয়াচাই করতে থাকে। শামীম সবাইকে উপেক্ষা করে গা ছাড়া ভঙ্গিতে হেলে দুলে বাড়ির ভেতরে ঢুকে সোজা দোতলায় সিঁড়ি বেয়ে নিজের ঘরে চলে যায়। লিভিং রুমে দাঁড়িয়ে থাকা সবাই একে অপরের মুখের দিকে তাকিয়ে আছে। ড্রাইভ করতে করতে রাহাত এক পলক মাথা ঘুরিয়ে আলোর দিকে তাকায়। আলো মাথা নিচু করে বসে আছে। কিছু সময় পার রাহাত বলে ওঠে, ভাবি, আপনাদের ভাইয়ের কীর্তন গাইতে শুরু করবে না রাহাত। আমি ফেলে এসেছি তাকে, অনেকটা দূর চলে এসেছি তাকে ফেলে। এখন আর কিচ্ছু শুনতে চাইছি না। রাহাত আলোর দিকে তাকায়, কিছু মুহূর্ত চুপ করে থেকে বলে ওঠে, আপনি খুবই নিষ্ঠুর ভাবি। হ্যাঁ, আর আপনারা খুব ভালো। যুবতী মেয়েকে কিডন্যাপ করে তাকে একটা ক্রিমিনালের শয্যাসঙ্গিনী বানিয়ে দেন। আপনারা খুব ভালো রাহাত। রাহাত আর কোনো কথা বলে না। আত্মপক্ষ সমর্থনের কোনো সুযোগ নেই তার কাছে। আসলেই তো তারা অপরাধ করেছিল। তবু সে অপুষ্ট স্বরে বলে ওঠে, ভাইয়ের চোখে আপনার জন্য ভালোবাসা না, সম্মান দেখেছি আমরা ভাবি। এত বছর ধরে ভাইকে দেখছি, কখনো কোনো মেয়ের জন্য এতটা উতলা ভাইকে দেখিনি ভাবি। আপনাকে অনুরোধ করছি, আপনি ভাইয়ের কাছে ফিরে যান। গাড়ি থামান রাহাত। ঠান্ডা গলায় বলে আলো। রাহাত আলোর দিকে তাকিয়ে বলে, কেন ভাবি? আমাদের বাড়ি এসে গিয়েছি, আপনি কি দেখতে পাচ্ছেন না? রাহাত সামনের দিকে তাকিয়ে ব্রেক কষিয়ে দেয়। আলো রাহাতের দিকে তাকিয়ে ঠান্ডা গলায় বলে, আবার যদি কখনো নিজের প্রিয় ভাইয়ের জন্য কোনো মেয়েকে তুলে আনতে যান, তাহলে নিজের মা বোনের কথা একটাবার ভেবে নেবেন রাহাত। ভালো থাকবেন। আলো কথাটি বলে বাড়ির গেটের ভেতরে চলে যায়। রাহাত কিছুক্ষণ তাকিয়ে থেকে গাড়ি স্টার্ট করে। কলিং বেল টিপে চুপচাপ দাঁড়িয়ে থাকে আলো। আজান এসে দরজা খুলে চুপচাপ দাঁড়িয়ে থাকে কয়েক মুহূর্ত, তারপর একটা বিকট চিৎকার দেয়। রিয়ানা ছুটে এসে থমকে দাঁড়ায়। এসে আলোর দিকে অবাক চোখে তাকিয়ে আছে। আলো মায়ের দিকে তাকিয়ে মৃদু হেসে বলে, 1 সপ্তাহ পর ফেরার কথা ছিল। ইয়াসার মির্জা দয়া করে 1 সপ্তাহের আগেই আমাকে ছেড়ে দিয়েছে মা। রিহানা ছুটে এসে মেয়েকে জড়িয়ে ধরে। কিছুক্ষণ পর আলো মাকে ছেড়ে সোজা হেঁটে আতাউর আলমের ঘরে ঢোকে। আতাউর আলম মেয়েকে দেখতে পেয়ে অপলক তাকিয়ে থাকে মেয়ের দিকে। তার কোনো ভাবান্তর নেই। আলো দৌড়ে গিয়ে বাবার গায়ে ঝাঁপিয়ে পড়ে। কিছুক্ষণ পর ভেজা দুটো চোখ তুলে বাবার দিকে তাকিয়ে বলে, তোমার মেয়ে মুক্তি পেয়েছে আব্বু। ঘরে ঢুকে বিছানায় চিত হয়ে হাত পা ছড়িয়ে শুয়ে থাকে শামীম। কিছু সময় শূন্য তাকিয়ে থাকে, উঠে বসে বিছানার উপরে থেকে তার মায়ের হাতের বালা দুটো তুলে নেয়। বেশ মানেই ছিল আলোর হাতে বালা দুটো। অহংকারী, তেজি, মাথা মোটা, গলাবাজি করা মেয়েটা ফেলে রেখে চলে গেল নিজের জিনিস। বোকা মেয়েটা জানেই না এভাবে নিজের পরিচয় ফেলে রাখা যায় না। শামীম উঠে গিয়ে নিজের আলমারি খুলে একটা বক্স বের করে আনে। বক্সে কিছু গয়না ছিল যেগুলো আলোর মা আলোর জন্য করিয়েছিল। শামীম বালা দুটো সেই বক্সটিতে তুলে রাখে। এগুলো সব ওই তেজি মেয়েটার। আবার যখন শামীম তার বউকে এই বাড়িতে নিয়ে আসবে, সেদিন ভালোবাসার রাতে এগুলো নিজের হাতে পরিয়ে দেবে তার বউকে। ফুয়াদকে দেখে শামীম ম্লান হেসে বক্সটি তুলে রাখে। ঘরে ঢুকে একটা চেয়ার টেনে বসে পড়ে ফুয়াদ। শামীমের দিকে তাকিয়ে বলে, কি চলছে মাথায়? কি করবি? সাধনা। হাসতে হাসতে বলে শামীম, তাতে যদি কাজ না হয়? তাহলে আবার তুলে আনবো, তারপর আবার চলে গেলে আবার সাধনা করব। তাতে কাজ না হলে আবার তুলে আনবো, তারপর আবার চলে গেলে আবার সাধনা করব, তাতেও কাজ না হলে আবার তুলে আনবো। থাম থাম থাম।
ফুয়াদ চেঁচিয়ে ওঠে। শামীম উচ্চ শব্দে হাসতে হাসতে বলে, মোট কথা ওর জন্ম হয়েছে আমার কাছে বন্দি হবার জন্য, আর আমার জন্ম হয়েছে ওকে তুলে আনবার জন্য। তোর কাহিনী নিয়ে একটা দুর্বস্ত ড্রামা সিরিজ বানানো হবে। লোকজন যেটা দেখে তোকে আর আলোকে গালাগাল দেবে তাদের মাথা খারাপ করার জন্য। শামীম হাসতে থাকে, তারপর হাসি থামিয়ে বলে, একটু করলো না ওই আসিয়া, তুই ভাবতে পারিস কি দিয়ে গড়েছে ওকে? ভাতে লোকমা তুলে মেয়ের সামনে ধরে। মেয়ের দিকে তাকিয়ে থাকে রেহানা। আলো হাত সরিয়ে দিয়ে বলে, ভালো লাগছে না খেতে আম্মু, নিয়ে যাও। আলোকে খুবই কাহিল দেখাচ্ছে, একটু পরপর পানি খাচ্ছে শুধু। রেহানা প্লেট সরিয়ে রেখে মেয়ের দিকে তাকিয়ে বলে, তুই ঠিক আছিস তো? এমন লাগছে কেন? ও কিছু না আম্মু, কিছুটা দুর্বল লাগছে শুধু। আলো উঠে দাঁড়িয়ে বলে, ঘরে এক কাপ লেবু চা দিয়ে যাবে আম্মু? রিহানা মাথা নাড়ায়। আলো নিজের ঘরে চলে যায়। দীর্ঘদিন পর নিজেরই সেই চিরচেনা ঘরটিতে ঢুকে আলো বেশ শান্তি পায়। কিছুক্ষণ ঘুরে পুরো ঘরটাকে দেখে। আলো আয়নার সামনে গিয়ে দাঁড়ায়। পরনে এখন ওই লোকটার দেওয়া শাড়ি। আলো একটা গভীর নিঃশ্বাস ফেলে তার আলমারি থেকে এক সেট সালোয়ার কামিজ বের করে নিয়ে ওয়াশরুমে ঢুকে গোসল সেরে নেয়। শরীরটা খুব একটা ভালো লাগছে না। তোয়ালে দিয়ে মাথা মুছতে মুছতে বেরিয়ে এসে দেখে রেহানা চায়ের কাপ হাতে দাঁড়িয়ে আছে। আলো চায়ের কাপটা উঠিয়ে একটা চুমুক দেয়। রেহানা আমতা আমতা করে বলে, তখন তোর বাবার সামনে জিজ্ঞেস করতে পারিনি তোকে এমন লাগছে কেন দেখতে। কেমন লাগছে? আলো তার মায়ের দিকে তাকিয়ে জিজ্ঞাসা করে। রেহানা নিচু স্বরে বলে, তোর এই মাসে পিরিয়ড হয়েছিল? কেন? না মানে পেটে বাচ্চা এলো কি না। আলো তার মায়ের দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে চোখ সরিয়ে নিয়ে বলে, আমাদের মধ্যে এমন কিছুই হয়নি আম্মু। রেহানা অবাক হয়ে মেয়ের মুখের দিকে তাকিয়ে থাকে। আলো নিচু স্বরে বলে, উনি কিছু করেনি আমার সাথে। বিয়ে 2 মাস হয়ে গিয়েছে, কিছুই হয়নি তোর সাথে? আলো নাসূচক মাথা নাড়ায়। রেহানা বেশ অবাক হয়ে কথাটি শোনে। ভাইয়া আসবো? আয়। ইসমাম ভেতরে ঢুকতেই শামীম উঠে বসে। যে ইসমামের হাতের দিকে তাকিয়ে আছে কিছুক্ষণ তাকিয়ে থেকে বলে, হাতের ব্যথা সেরেছে? তুই একটা অদ্ভুত মানুষ, তোর বাবির মতো। ওই মেয়েটাও কখন কি করে ফেলে বোঝা মুশকিল, নিজেও জানে না আসলে। কখনো বই ছুঁড়ে মারেরি, বই দিয়ে বাড়ি মারে, মিন্ট লেমন ছুঁড়ে মারে, বাচ্চাদের মতো থুথু দেয়, আমার পাঞ্জাবি টুকটু টুকটু করে কেটে ফেলে। কথাটা বলে শামীম একা একা কিছুক্ষণ হেসে নেয়। ইসমাম ম্লানও হেসে তারপর ভাইয়ের পাশে বসে। তারপর শামীমের দিকে তাকিয়ে বলে, ওই অদ্ভুত মেয়েটাকে পেয়ে গেলে খুশি হবে খুব। শামীম হাসি থামিয়ে মাথা নিচু করে বলে, সব কিছু পেয়ে গেছিস এমন অনুভূতি হবে। ইসমাম চুপ করে তার ভাইকে দেখে, তারপর বলে, আমি চলে যাচ্ছি ভাইয়া। সবাই চলে যাচ্ছিস? যাবি তো। আমি সবাইকে জোর জবরদস্তি করছি, খারাপ মানুষ। ইসমাম ভাইকে দেখে শামীমের কণ্ঠ এক রাশ হতাশা। চুপচাপ মাথা নিচু করে বসে আছে সে। ইসমাম পাশে বসে তার ভাইয়ের দিকে তাকিয়ে থাকে। মোট 16,306 টাকা। পঞ্চমবারের মতো টাকাগুলো গুনে নেয় আলু। বরাবর যে টাকা পয়সা গুনতে অধ্যক্ষ, টাকাগুলো মুঠির মধ্যে নিয়ে চুপচাপ বসে থাকে। এই টাকাগুলো সে টিউশনি করিয়ে জমিয়েছিল একটা নতুন ফোন কিনবে বলে। ইউনিভার্সিটিতে পা দেওয়ার সাথে সাথে আতাউর আলমের থেকে হাত খরচ নেওয়া বন্ধ করে দিয়েছিল আলম। সে বরাবর আত্মনির্ভরশীল মেয়ে হতে চেয়েছিল, পেরেওছিল। মাঝখান থেকে একটা বড় ঝড় এসে সবটা উলটপালট করে দিল সবটা। তবে আলু নিশ্চিত অতি দ্রুত সবটা গুছিয়ে নিতে পারবে সে। সেই আত্মবিশ্বাস আলোর কাছে। সকাল থেকে আলোর মধ্যে একটা ব্যস্ত ভাব লক্ষ্য করা যাচ্ছে। বাবার সব কিছু গুছিয়ে নিয়ে নিজে কোথাও যাওয়ার জন্য রেডি হচ্ছে। আতাউর আলম মোটামুটি সুস্থ হয়ে উঠেছে, তবে কিছুটা অস্বাভাবিক লাগে তাকে। আগের মতো নেই কিছুই, কেমন অদ্ভুত অদ্ভুত আচরণ করেন। অবশ্য কত বড় একটা অপারেশন হয়েছে, এমন আচরণ করা স্বাভাবিক। যাচ্ছিস কোথাও? আলোর গলায় ওড়না দিয়ে ঘুরে তাকায় রেহানার দিকে। রেহানা দরজার কাছে দাঁড়িয়ে তাকে দেখছে। কলেজে ব্যাগটা কাঁধে উঠিয়ে ক্যাবিনেট থেকে স্লিপার বের করতে করতে বলে, ইউনিভার্সিটি যাচ্ছি। কলেজ যাচ্ছিস? ও মা, অবাক হচ্ছ কেন? আমি যে স্টুডেন্ট এটা ভুলে গেলে? রেহানা মেয়ের দিকে তাকিয়ে আছে। আলো বলতে থাকে, পড়াশোনাটা চালিয়ে যেতে চাই, সাথে টুকটাক কাজ করব। আব্বুর অবস্থা দেখে যা বুঝলাম, আমি ছাড়া এই সংসারের গতি নেই।
রিহানা কোনো কথা বলে না। আলো চলে যায় ও ঘর থেকে আতাউর আলম ডাকছে। রিহানা কানে যে ডাক পৌঁছায় না, কপালে তার চিন্তায় রেখা। সবটা কি আদৌ আগের মতো করা সম্ভব? একজন মা হিসাবে তার কি করা উচিত? মেয়ের ইচ্ছেকে প্রাধান্য দেওয়া, নাকি সমাজের বাঁকা কথা যাতে শুনতে না হয় সেই জন্য মেয়েকে সবটা মানিয়ে নিতে বলা? কোনটা? কি বলি, তুমি সকাল সকাল চলে এলে। গম্ভীর কণ্ঠে কথাটি বলে শামীম। ঢুকে তার পার্টি অফিসের সামনে টঙের দোকানটায়। তোর দাদা আমাকে ছেড়ে থাকতে পারে না, কি আর করি বল। শামীম মৃদু হেসে একটা বেঞ্চিতে বসে পড়ে। তার সামনে রয়েছে প্রায় 70 বছর বয়সী দুজন বৃদ্ধা এবং বৃদ্ধ। শামীম মজার ছলে বলতে থাকে, দুজনেই প্রত্যেক মাসে বয়স্ক ভাতা পাচ্ছ, তবুও তোমাদের টাকার লোভ গেল না। এই দোকানে কি দরকার? এত টাকা নিয়ে যেতে পারবে কবরে? কাউকে যে দিয়ে যাবে সে উপায় তো নেই। তারা তো তোমাদের খুঁজে নেয় না। তোকে দিয়ে যাব সব। আমার তোমাদের ওসব খুচরা পয়সা দরকার নেই, আমার অনেক টাকা। জানি তোর অনেক টাকা, তা তুই এই দোকানে চা খেতে আসিস কেন? ওই সাহেবদের ইটের দালানে যা। শাহজাহান মিয়া শামীমের দিকে এক কাপ চা বানিয়ে দেয়। কাপে চুমুক দিয়ে শামীম এদিক ওদিক তাকাচ্ছে। লোকজন তাকে অবাক হয়ে দেখে। একজন মেয়র এভাবে টিনের ছাপড়ি দেওয়া দোকানের বেঞ্চিতে বসে চা খেতে খেতে গল্প করছে। এটা বেশ অবাক করা একটি দৃশ্য। এইসব দৃশ্য নির্বাচনের আগে আগে দেখা যায়, পরে নয়। মনা বিবি নিচু স্বরে বলে, তোর বউ কেমন আছে? বউ চলে গেছে। ভেগে গিয়েছে নাকি? কার সাথে? বেগে যায়নি, চোখের সামনে থেকে গুটি গুটি পায়ে হেঁটে বাপের বাড়ি চলে গিয়েছে। রাগ করে? কি করেছিস? অনেক কিছু, তোমরা বুঝবে না। তোর মতো মানিকের ওপর রাগ করে চলে যায়? কেমন মেয়ে মানুষ! অদ্ভুত মেয়ে মানুষ দাদি, অদ্ভুত মেয়ে মানুষ। শামীম চায়ের বিল মিটিয়ে দিয়ে উঠে দাঁড়ায়। এলোমেলো ভাবে হেঁটে অফিসের গেট দিয়ে ঢোকে। আজ একটা মানববন্ধন আছে প্রেস ক্লাবের সামনে। তার আগে দলের ছেলেদের নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করা জরুরি। অফিসে ঢুকে দেখে সবাই অলস ভঙ্গিতে বসে আছে। কেউ কেউ মোবাইল ফোন নিয়ে ব্যস্ত। শামীম নিজের চেয়ারটিতে গা এলিয়ে দিয়ে বসতে বসতে বলে, কিছু মাছি এনে মারতে পারতে, এভাবে চুপচাপ বসে থাকলে ভালো লাগে না। তৌফি উঠে দাঁড়ায়। শামীম তার দিকে না তাকিয়ে একটা কাগজ দেখতে দেখতে বলে, আপডেট বল। তৌফি চিন্তিত ভঙ্গিতে বলে, তোর ভাবির আমার বউয়ের। ভাবি 4 ঘন্টা আগে নিউ মার্কেটের বনি টেলিকম থেকে একটা নতুন মোবাইল ফোন কিনেছে এবং সাথে একটা সিম কার্ড। সেখান থেকে বের হয়ে তাদের কলেজের সামনের পার্কে একটা বেঞ্চিতে বসে একটা বান্ধবীর সাথে কিছুক্ষণ গল্প করেছে। তারপর তাদের বাড়ির সামনে একটা ডিসপেন্সারির দোকান থেকে আপনার শ্বশুরের জন্য কিছু ওষুধ নিয়েছে এবং সবশেষে একটু আগে বাড়িতে ঢুকেছে। ও হ্যাঁ, ভালো কথা, বাড়িতে ঢোকার আগে কুকুর দেখে ভয় পেয়ে দৌড়তে গিয়ে একবার উষ্টেকে পড়ে গিয়েছিল। সবাই উচ্চ স্বরে হেসে ওঠে। তৌফির শেষের কথাটা শুনে শামীম কটমট দৃষ্টি নিয়ে তাকিয়ে সবার দিকে। সবাই চুপ হয়ে যায়। তৌফি বলতে থাকে, তার পরনে ছিল একটা লাল রঙের সালোয়ার কামিজ, মুখটা ছিল শুকনো, দেখে মনে হচ্ছে সকালে নাস্তা করেনি। শামীম তৌফির কথায় তার দিকে তাকায়। বাহ, তুই তো একেবারে ফাটিয়ে দিয়েছিস। এবার আমার বউয়ের নাম্বারটা এনে দে। তৌফি তৎক্ষণাৎ তার ফোনটা বের করে শামীমের দিকে এগিয়ে দেয়। দাঁতের পাটি মিলে বলে, কাঁচা কাজ করি না ভাই। 2 মিনিট বইয়ের দিকে তাকিয়ে থেকে বইটা বিছানার উপর ছুঁড়ে মারে আলো। সব কিছু তার কাছে নতুন মনে হচ্ছে। কোথা থেকে শুরু করবে ভেবে হিমশিম খেয়ে যাচ্ছে। এই ইয়ারের ফার্স্ট ইনকোর্স এক্সামটাই দিতে পারল না সে। মার্কসটা না পেলে মুশকিল। কিছুক্ষণ বইয়ের দিকে তাকিয়ে থেকে আলোর গিয়ে শুয়ে পড়ে। মাথাটা বেশ ব্যথা করছে। এখন এমনিতেও পড়া হতো না, তার চেয়ে একটু ঘুমিয়ে নিলে ভালো হয়। বা বসার ঘর থেকে পাশের বাড়ির 2জন ভদ্রমহিলা গলার আওয়াজ শোনা যাচ্ছে। ইনি বিনি আলোর ব্যাপারেই আলোর মায়ের কাছে বলছে তারা। জানতে চাচ্ছে আলোর কদিনের জন্য এসেছে। বিরক্তিতে আলো কপাল কুঁচকে ফেলে। ইচ্ছে করছে ভদ্র ভাষায় কিছু কটু কথা শুনিয়ে বাড়ি থেকে বের করে দিতে, কিন্তু আলো দাঁতে দাঁত চেপে বসে থাকে। একেবারে ডিভোর্স পেপার সাইন করে সবাইকে মাইকিং করে জানিয়ে দেবে সে। এখন কিছুদিনের অপেক্ষা। ঘুম পাচ্ছে খুব, প্রায় ঘুমিয়ে গিয়েছিল। হঠাৎ ফোনের রিংটন বেজে ওঠে। আলো বেশ অবাক হয়। তাকে কে ফোন দেবে? কেউ তো তার নতুন নাম্বার জানেই না। রং নাম্বার ভেবে প্রথমবার ফোনটা রিসিভ করে না সে। দ্বিতীয়বারের সময় ফোনটা রিসিভ করে কানে ধরে বলে,
হ্যালো, কে বলছে? শামীমের হৃদস্পন্দন বেড়ে গিয়েছে তার কাঙ্ক্ষিত নারী কণ্ঠ শুনে। কণ্ঠে সেই চিরাচরিত তেজ এমনভাবে হ্যালো বলছে, পুরো শহর শুনতে পেয়েছে বোধহয়। কিছু মুহূর্ত সময় নিয়ে সে বলে ওঠে। হ্যালো। আলোর হাত কেঁপে ওঠে, ফোনটা কানের সাথে চেপে ধরে কিছুটা সময় সে নেয়, তারপর বলে, কে বলছেন? আমি তোমার ফেরাউন আসিয়া। আলো নিশ্চুপ হয়ে যায়। শামীম বলতে থাকে, কেমন আছো? আপনি আমার নাম্বার পেলেন কিভাবে? শামীম হেসে ফেলে, হাসি থামিয়ে বলে, কেন বাচ্চাদের মতো প্রশ্ন করছে? হ্যালো, তোমার ফোন নাম্বার পাওয়া কোনো ব্যাপার আমার কাছে? কি চাই আপনার? আবার কি? আপাতত কিছুক্ষণ কথা বলতে চাই। ইয়াসার মির্জা। হ্যাঁ বলো আসিয়া। আলো একটা গভীর নিঃশ্বাস ফেলে বলে, আপনার লোকজন আমাকে ফলো করে, আপনি মাঝরাতে ফোন দিয়ে বিরক্ত করেন, এর মানেটা কি? আপনি কি ভুলে গিয়েছেন সবটা শেষ হয়ে গেছে? শামীম কিছুক্ষণ চুপ করে থেকে বাঁকা হেসে বলে, শেষ হয়নি আসিয়া, সবটা শুরু হতে যাচ্ছে। মানে অপেক্ষা করো, ধীরে ধীরে বুঝতে পারবে। তোমার মতো মাথা মোটা মেয়ে ধীরে ধীরে বোঝাই ভালো। চরিত্রের দিক থেকে আপনি শুধু ক্রিমিনাল না, একটা নির্লজ্জ মানুষও, আপনি জানেন? জানি, আমি নির্লজ্জ আর তুমি তেরা। একজন তেরা মানুষকে কাবু করতে একজন নির্লজ্জ মানুষ দরকার পৃথিবীতে। আমরা একেবারে পারফেক্ট কম্বিনেশন আছি। আজ আবার নতুন সিম কার্ড? দুদিন আগে না নিলি? ঘন ঘন সিম কার্ড চেঞ্জ করছিস কেন তুই? হিয়া আলোর দিকে তাকিয়ে আছে। আলো ফোনটা ব্যাগে ভরে থমথমে মুখ নিয়ে বলে, একটা অসভ্য নির্লজ্জ লোক খুব বিরক্ত করে, অনেক বেশি বেহায়াসী। তো দুলা ভাইকে বল, মেয়রের বউকে ডিস্টার্ব করে, কত বড় সাহস, মেরে ঠ্যাং ভেঙে দি। আলু শুকনো মুখে হিয়ার দিকে তাকিয়ে থাকে। হিয়াকে বলে দেবে সেই লোকটা ইয়াসার মির্জা নিজেই। হিয়ার কথা বলতে বলতে হাঁটতে শুরু করে। আলু গুটি গুটি পায়ে হিয়ার পিছু পিছু হাঁটে। কণ্ঠে অভিযোগের সুর তুলে হিয়া বলে ওঠে, একটাবার আমাদেরকে জানাতে পারলি না ভাইয়ার কথা? বেশ অবাক হয়েছি তোর আর ইয়েসের ভাইয়ার বিয়ের কথা শুনে। মানে হুট করে কিভাবে কি বলছিস না কেন কিছু? আলু আমতা আমতা করে বলে, ওসব বাদ দে, পড়ার কথা বল। অনেক দূর এগিয়ে গিয়েছিস তাই না তোরা? আচ্ছা, শ্রাবণী কেন আসে না রে? ওর কি বিয়ে হয়ে গিয়েছে? হিয়া মুখ মলিন করে বলে, আরে বলিস না, অনেক ঝামেলার মধ্যে আছে ও। ওদের বাড়ি প্লাস দোকানের ঘরটা দখল করার চেষ্টা চলছে। ওর বাবা ছুটাছুটি করতে গিয়ে অসুস্থ হয়ে পড়েছে, সবটা ওকেই দেখতে হচ্ছে। আলু অবাক হয়ে বলে, পুলিশ কি করছে? পুলিশের কাছে যায়নি? টাকা দিয়ে আইন কিনে নিয়েছে দখলদাররা, কিচ্ছু করার নেই। ওদের মাথার উপরে শক্ত কোনো হাত নেই। আতাউল আঙ্কেল যে কিছু করবে সে তো 2 মাস ধরে আঙ্কেল অসুস্থর জন্য গুটিয়ে নিয়েছে নিজেকে এসব ঝুট ঝামেলা থেকে। আলো মাথা নিচু করে শুনতে থাকে হিয়ার কথা। কিছুটা অন্যমনস্ক হয়ে গিয়েছে সে বাবার কথা শুনেই। এই আলো, এই। হিয়া আলোকে ধাক্কা দেয়। আলো ঘোর কেটে যেতেই হু বলে সাড়া দেয়। হিয়া বলে, কি ভাবছিস? কিছু না, বল। শ্রাবণীর কথা বলছিলাম। আচ্ছা আলো, তোকে একটা কথা বলতে চাই, কিছু মনে করবি না তো? না, মনে করব কেন? হিয়া আমতা আমতা করে বলে, তুই ইয়াসের ভাইকে বলে দেখবি যাতে সে শ্রাবণীদের বিষয়টা একটু দেখে দেয়। আমি নিশ্চিত সে দেখে দিলেই হবে। হিয়ার কণ্ঠে অনুরোধের সুর। আলোকে অবাক চোখে হিয়ার দিকে তাকিয়ে আছে। কিছু সময় পর বলে, আমি? হ্যাঁ তুই বউ, তাই ভাইয়া তোর কথা গুরুত্ব দিয়ে দেখবে। শ্রাবণীর বাবা অসুস্থ শরীর নিয়েই যেতে চেয়েছিল ভাইয়ার কাছে শুনছি। প্লিজ তুই একটু দেখ, প্লিজ প্লিজ প্লিজ। হিয়া আলোর হাত ধরে ফেলে। আলো ঘামতে থাকে। সে কিভাবে ওই লোকটার কাছে অনুরোধ করবে, কিভাবে? আমরা কত দ্রুত বড় হয়ে গেলাম, তাই না ছোট? ড্রাইভ করতে করতে শামীম ইসমামের দিকে তাকিয়ে বলে কথাটা। ইসমাম মাথা নিচু করে বসে আছে, নরম গলায় বলে, তোমার কণ্ঠে আমার প্রতি রাগ ভাইয়া, তুমি শুধু রাগ করছো, আমি ফিরে আসব। শামীম ম্লান হাসে, তারপর বলে, রাগ? আমার তো উল্টোটা মনে হচ্ছে ছোট। আমার তো তোর প্রতিটা আচরণে মনে হচ্ছে তুই কোনো কারণে আমার উপর রেগে আছিস, অথবা আমি তোকে কষ্ট দিয়েছি। ইসমাম ভাইয়ের দিকে তাকিয়ে স্টিয়ারিংয়ের উপর রাখা শামীমের বাম হাতের উপর আলতো করে ছুঁয়ে দিয়ে বলে, ধুর, তুমি বেশি বেশি ভাবো ভাইয়া। তুই সবসময় অন্যায় কাজ অপছন্দ করিস। আলোর বিষয়টা নিয়ে তুই আমার উপর রাগ,
আমি জেদের বসে সবসময় ঝামেলা করি বলে। ইসমাম চুপ করে থাকে, তারপর বলে ওঠে, ঝামেলা করো আবার সবটা ঠিকঠাকও তো করে নাও, তাই রাগ নেই। আপনার নাম? আদ্রিতা আলো। লোকটা বাতাসের বেগে আলুর নামটা লিখে ফেলে রেজিস্টার খাতায়, তারপর আলুর দিকে তাকিয়ে বলে। বিবাহিতা। অজান্তেই আলুর মুখ থেকে বেরিয়ে যায় কথাটা। জি। তৎক্ষণাৎ আলু নিজেকে শুধরে নিয়ে বলে, জি না। একবার জি আর একবার জি না মানে কি? পেছন থেকে হিয়া বলে, বিবাহিতা ও বিবাহিতা, আসলে কয়েকদিনের জন্য বাপের বাড়ি বেড়াতে গিয়েছে, তাই সব খেয়ে বসে আছে। কথাটা বলেই দুষ্টুমির ছলে আলুর মাথায় গাঁটটা মেরে দেয় সে। লোকটা একটা ফর্মে আলুর নাম ঠিকানা তুলতে থাকে, তারপর বলে, স্বামীর নাম? আলু ঘামছে, হিয়াটা তাকে বিপদে ফেলে দিয়েছে। সে আমতা আমতা করে বলে, বাবা নাম দিলে কি সমস্যা? স্বামীর নাম সামিন ইয়াসার মির্জা, এই শহরে মেয়র সামিন ইয়াসার মির্জা। হিয়া বলে দেয় দ্রুত। লোকটা হাঁ করে আলুর দিকে দীর্ঘ সময় ধরে তাকিয়ে থাকে। ইয়াসার মির্জার বউ এসেছে তাদের কাছে। আলুকে খুঁটিয়ে খুঁটিয়ে দেখে বলে ওঠে, তোমাকে খুব চেনা চেনা লাগছে, কোথায় যেন দেখেছি। খুব ফেমাস মেয়ে, চেনা চেনা লাগতেই পারে। যেখানে যায় নিজের রকচটা স্বভাবের জন্য একটা ঝামেলা বাঁধিয়ে আসে। কিছুদিন আগে টিভিতেও উঠেছিল, আপনি সম্ভবত দেখেননি। আপনি তাড়াতাড়ি ফর্মটা দিন আঙ্কেল, অফিস তো বন্ধ হয়ে যাবে। লোকটা আমতা আমতা করে বলে, ইয়াসার মির্জার বউ এসেছে স্টুডেন্ট লোনের জন্য অ্যাপ্লাই করতে। আলু লোকটার দিকে স্থির দৃষ্টি দেয়, তারপর স্বাভাবিক গলায় বলে, কেন? আমার জন্য নিষেধ আছে রাষ্ট্র থেকে, আমাকে লোন দেওয়া যাবে না? ঠিক তা না, আপনার স্বামীর তো অনেক টাকা। হিয়া বলে ওঠে, প্রবলেম কি আঙ্কেল? স্বামীর টাকা তো কি হয়েছে? এই একটা মেয়ে নিজের চেষ্টায় স্বাবলম্বী হতে চাইলে সে পারে না। জানেন, আমার বান্ধবী খুব আত্মসম্মান, আর এর জন্যই তো ইয়াসের ভাইয়া ওকে পছন্দ করেছে। ওর মতো মেয়ে হয় না। তুই চুপ করবি? হিয়াকে থামিয়ে দিয়ে আলু লোকটার দিকে তাকায়, তারপর নরম গলায় বলে, আঙ্কেল প্লিজ, আমার খুব দরকার টাকাটা। লোকটা মৃদু হাসে, তারপর কাগজপত্রগুলো আলুর দিকে এগিয়ে দিতে দিতে বলে, তোমাকে খুব পছন্দ হয়েছে মেয়ে, আমি তোমার কথাটা মাথায় রাখবো। শামীমের দিকে একবার ঘুরে তাকায়। তৌফি দলের কাছে এসে চুপচাপ বসে পড়ে। শামীম ইঞ্জিনিয়ারদের সাথে কথা বলছে। শুভ্র রঙের পাঞ্জাবি পরনে, চোখে সানগ্লাস, পাঞ্জাবির হাতা গুটিয়ে রেখেছে। টান টান হয়ে দাঁড়িয়ে রাজবাড়ির পুরুষওয়ালি গলায় চমকপ্রদ কিছু বাক্য দিয়ে ইঞ্জিনিয়ারদের মুগ্ধ করেছে এই তরুণ মেয়র। তৌফি দলের ছেলেদের বলে, ভাইকে দেখেছেন আপনারা? একেবারে নায়কের মতো, মনে হচ্ছে এখানে সিনেমা শুটিং চলছে। ভাই তার ডায়লগ দিচ্ছে। রাহাত শামীমের দিকে এক পলক তাকিয়ে বলে, এত সুন্দর, এত উপযুক্ত স্বামী রেখে যে মেয়ে তেজ দেখিয়ে চলে যায়, সে মেয়ে মেয়েই না, সাধু সন্ন্যাসীর লেভেলে চলে গিয়েছে। আরা ফুটে বলে, ও কি সুস্থ স্বাভাবিক মেয়ে নাকি? মাথার তার ছিঁড়ে গিয়েছে অনেক আগেই। মনে নেই ওর কর্মকাণ্ড? বাইকে এসে হুট করে চড় মারা, রাস্তার মধ্যে দাঁড়িয়ে বাইয়ের অপমান করা। কেউ পাগল না হলে ছাত্রনেতার সাথে এমন করে? এই তুইও বলছিস কাকে? ভাই শুনলে একটা আছাড় মারবে তোকে। চাপা স্বরে চেঁচিয়ে বলে রাহাত। সবাই চুপচাপ দাঁড়িয়ে থাকে। শামীম ইঞ্জিনিয়ারদের সাথে কথা বলে ওদের দিকে এগিয়ে আসে। তৌফি আনমনে গান গাইতে শুরু করে। पहली पहली बार मोहब्बत की है, कहूँ न समझ में आए मैं क्या करूँ, इश्क ने मेरी ऐसी हालत की है, कहूँ न समझ में क्या करूँ। শামীম এগিয়ে এসে তৌফির দিকে তাকিয়ে বলে ওঠে, কি হয়েছে তোর? কি গাইছিস এটা? হিন্দি গান ভাই, এর অর্থ হচ্ছে প্রথম বার ভালোবেসে ফেলেছি, কিছু বুঝতে পারছি না আমি কি করব। মন আমার এমন হাল করলো, কিছু বুঝতে পারছি না আমি কি করব। শামীম তৌফির দিকে শীতল চোখে কয়েক মুহূর্ত তাকিয়ে থেকে বলে, ওর তো বুঝেছি আমি, কেন গাইছিস এটা? আমাদের দলটাকে তোর গানের পালা মনে হয়? রাস্তায় রাস্তায় ঘুরে গান গেয়ে আমরা? তৌফি মাথা নাড়ায়। সে ভীষণ ঘাপড়ে গিয়েছে ভাইয়ের ধমকে। শামীম চোখ থেকে সানগ্লাস খুলে ফেলে হাত ঘড়ির দিকে তাকিয়ে বলে, কাজ শেষ আমার, বয়স কলেজে যাবি? কতদিন হারুন চাচার টঙের দোকানে চা খায় না। ফুয়াদকেও দেখে নে, আর ওখানের ফুটবল টিমকে খবর দে, মন ভালো নেই আমার। ইসমাম ভাইয়ের জন্য মন খারাপ? শামীম কিছু না বলে রাহাতের দিকে তাকিয়ে বলে, বাইক স্টার্ট কর।
আজ শামীম গাড়ি নিয়ে আসেনি। হাইওয়েতে মোট 16টা বাইক ছাই ছাই করে চলছে। শামীম রাহাতের পিছনে বসেছে। সবাই বয়েজ কলেজের সামনে গিয়ে বাইক পার করে। ফুয়াদ আগে থেকে গেটের সামনে দাঁড়িয়েছিল। দলবল নিয়ে হুড়ানে দোকানে ঢুকে পড়ে শামীম। চা খেতে খেতে সবুজকে বলে, আমি কত বাজে মেয়র দেখেছিস, জনসেবা রেখে এখানে আড্ডাবাজি করছে, বকারেদের মতো বাইকে করে ঘুরে বেড়াচ্ছে। ফুয়াদ শামীমের হাবভাব দেখেই বুঝেছিল শামীমের মন খারাপ। কিছুক্ষণ যেতেই সে আমতা আমতা করে বলে ওঠে, তোর কি মন খারাপ? শামীম কিছু বলে না। ফুয়াদ বলে, কি হয়েছে নতুন করে? নতুন করে কিছু হয়নি, সারাদিন ভাবির জন্য মন খারাপ থাকে, আর এখন ইসমাম ভাইয়ের জন্য। কণ্ঠে শামীমের প্রতি সহানুভূতি সবুজের। শামীম সবুজের দিকে চোখ রাঙিয়ে বলে, বেশি কথা বলবি না, আমি সারাদিন মন খারাপ করি তোর বাবির জন্য। কী ধরনের কথা এগুলো? ফুয়াদ হাসতে হাসতে বলে, তোর মতো পুরুষ এগুলো স্বীকার করবে না জানি, তাহলে তোর পুরুষ চলে যাবে। শামীম চুপ হয়ে যায়। তারপর কিছুক্ষণ পর বলে ওঠে, সত্যি কথা বলতে মিস করি ওকে, ওর পাগল পাগল আচরণগুলোকে। ভাবিকে একটা ইমোশনাল মেসেজ পাঠিয়ে দিন ভাই, মেয়ে মানুষ, মন গোলাতে এইসব ঢংচং কথাবার্তা অনেক কাজে দেবে। শামীম তৌফির দিকে তাকিয়ে বলে, বংচং কথাবার্তা মানে? এই ধরনের কবিতা বা গানের দুটো লাইন যা একেবারে একটা মেয়ে লোকের হৃদয়ে গিয়ে লাগবে। সারাদিন চিল্লাচিল্লি করে এদের কাছে মার্কেট পাওয়া যায় না, তবে এইসব ভঙ্গি চুঙ্গি কথাবার্তায় এরা পটে যায়। আমিও আমার গার্লফ্রেন্ডকে এভাবে পটিয়েছি। শামীম কিছুক্ষণ বোকার মতো তৌফির দিকে তাকিয়ে থাকে। তারপর ফোনটা তৌফির দিকে এগিয়ে দিয়ে বলে, লিখে দে এমন একটা মেসেজ। তৌফি লজ্জিত ভঙ্গিতে বলে, ছি ছি ভাই, ভাবির মেসেজ আপনি নিজে হাতে টাইপ করেন? আমি বলে দিচ্ছি। সবাই খুবই আগ্রহ হয়ে দেখতে থাকে তৌফি আর শামীমের কর্মকাণ্ড। তৌফি গলা খাকারি দিয়ে বলে, লেখেন, যেদিন আমি হারিয়ে বুঝবে সেদিন বুঝবে। শামীম লিখতে থাকে, যেদিন আমি হারিয়ে যাব বুঝবে সেদিন বুঝবে। তৌফি বলতে থাকে, অস্ত্র পায়ে সন্ধ্যা তারায় আমার খবর পুছবে। শামীম লিখে ফেলে। তারপর তৌফির দিকে তাকিয়ে বলে, লাইন দুটো সুন্দর, কার লেখা? কি জানি, রশিউদ্দিন নয়তো কাজী নজরুল ইসলাম। জসিম উদ্দিনেরই হবে। কাজী নজরুল বিদ্রোহ করে কুল পেত না, এসব ভূমিচুকি কথাবার্তা লিখত কখন। প্রভাত শামীমের ফোনটা নিয়ে বলে, দেখি লোকগুলোকে জিজ্ঞাসা করি। শামীমের ফোনটা হাতে নিয়ে ফুয়াদ কিছুক্ষণ ফোনের দিকে তাকিয়ে থেকে শামীমের দিকে তাকায়। হতভম্ব হয়ে শামীমকে বলে, দাঁড়া, এসব কী লেখা তোর সার্চ হিস্ট্রিতে? এসব জানতে চেয়ে বেড়াতে এসব স্ত্রীর মন জয় করার উপায়। বইয়ের উপর রাগ উঠলে তো নিয়ন্ত্রণ কীভাবে করে, স্ত্রীর সাথে কীভাবে কথা বলা উচিত। পড়তে পড়তে ফুয়াদ উচ্চ শব্দে হাসতে থাকে। তার হাসি থামছেই না। শামীম থাপা মেরে ফোনটা কেড়ে নিয়ে থমথমে মুখ নিয়ে বসে থাকে। কিছুক্ষণ পর হাসি থামিয়ে ফুয়াদ বলে, বেচারা গুগলকে তো বেশ অত্যাচার করেছি সেই কদিন। শামীম তার দলের ছেলেদের সামনে লজ্জা পড়ে যায়। ফুয়াদ বলে, কিছু শিখতে পেরেছিস? তৌফি বলে ওঠে, ভাই মেসেজটা পাঠিয়ে দিন ভাবির নাম্বারে, দেখবেন একটু হলেও মন গলবে। আমি গ্যারান্টি দিচ্ছি। তোমাকে এটা লিখে পাঠিয়েছি আমি। শামীম কিছুক্ষণ সবার মুখের দিকে তাকিয়ে থেকে বলে, তোমা আর আতাউর আলমের মেয়ে আদ্রিতা আলু এক হলো। এই মেসেজ পাঠালে তোর ওই বাবে কী লিখবে জানিস? লিখবে জাহান্নামে যান, মিলিয়ে নিস, দরকার নেই, বাদ দে বাদ দে। তৌফি জোর করে শামীমের ফোনটা নিয়ে বলে, দূর ভাই, কিছু হবে না এমন, আমি পাঠিয়ে দিচ্ছি মেসেজটা। না তো, হ্যাঁ ভাই। তো ফাটাস না। তৌফি দাঁত বের করে বলে, পাঠিয়ে দিয়েছি ভাই। মেসেজের টুংটাং আওয়াজে বই থেকে চোখ সরে মোবাইলটা হাতে নেয় আলো। যেদিন আমি হারিয়ে যাব বুঝবে সেদিন, অস্তপাড়ের সন্ধ্যা তারায় আমার খবর বুঝবে। শামীম মিয়াসারের নাম্বার দেখে আলো একটি দীর্ঘশ্বাস ছেড়ে। নতুন নাম্বারটাও জেনে গিয়েছে লোকটা যথেষ্ট বাড়াবাড়ি করে ফেলেছে। আর কত সিম কার্ড চেঞ্জ করবে আলো? মেসেজটা দিকে কিছুক্ষণ তাকিয়ে থাকে আলো। তার উপর টাইপ করতে থাকে। শামীমের ফোনে নোটিফিকেশনের টুংটাং আওয়াজ হয়। সবাই কৌতূহল হয়ে তাকিয়ে আছে তার দিকে। শামীম আলুর নাম্বার দেখে খুশি হয়, কিন্তু পরক্ষণই মেসেজটা দেখেই তার মুখটা ফ্যাকাশে হয়ে যায়। ফুয়াদ বলে, কি লিখেছে আলু? শামীম থমথমে মুখ নিয়ে বলে, লিখেছে গো টু হেল। ফুয়াদ ভেবাচাকা খেয়ে যায়। অবশ্য সে জানতো আলো এমন কিছুই বলবে। তৌফি বলে ওঠে, ভাই আপনি তো বলেছিলেন ভাবি লিখবে জাহান্নামে যান, কিন্তু ভাবি লিখেছে গো টু হেল। আপনার কথা পুরোপুরি মিলে নাই ভাই।
শামীম শীতল চোখে তৌফির দিকে তাকায়, তারপর রাহাতের দিকে তাকিয়ে বলে, ওর কানের নিচে একটা ঠাটিয়ে চর মেরে দিত। কিছুক্ষণ বিরক্ত হয়ে বসে থাকে আলো। আবার ফোনের রিংটন বেজে ওঠে। শ্রাবণ নাম্বার দেবে, তৎক্ষণাৎ রিসিভ করে কানে ধরে। ফোনটা কানে চেপে ধরে আলো চুপ করে আছে। ও পাশ থেকে শ্রাবণীর কান্নার শব্দ আসছে। সে ফুপিয়ে ফুপিয়ে কাঁদছে। আলো বলে ওঠে, কাকার কি অবস্থা? আছে, খুবই ভেঙে পড়েছে বাবা। আলো আমতা আমতা করে বলে ওঠে, আমাকে কি করতে হবে? তুই একটু ইয়াসার মির্জাকে বলে দেখ না, আমি জানি সে পারবে, তার অনেক ক্ষমতা। আলো অস্বস্তিতে পড়ে যায়। শ্রাবণীকে কিভাবে মানা করে দেবে সে? কিন্তু ওই লোকটাকে আলো কি বলবে? এমনিতেই লোকটা আলোর পিছু ছাড়ছে না। কিছুক্ষণ চুপ করে থেকে কিছু একটা চিন্তা করে আলো। তারপর শ্রাবণীকে আশ্বস্ত করে নিচু স্বরে বলে, আচ্ছা তুই ডাক, আমি দেখছি, তোকে জানাবো। কলিং বেলের আওয়াজে আলো পেয়েছে। বিছানায় অলস ভঙ্গিতে উবুর হয়ে শুয়ে একটা বইয়ের মুখ গুজেছিল সে। একেবারে উঠতে ইচ্ছে করছে না। 2 মিনিট পর নিচু গলায় রেহানাকে ডেকে বলে, মা, কে এসেছে? আমি। ঈর্ষিতার গলার আওয়াজ পেয়ে আলো হকচকে উঠে বসে, মাথায় ঘুরে তাকায়। আলোর ঘরের বাইরে দাঁড়িয়ে আছে ঈশিতা, তার মুখে হাসি হাসি। বিছানা থেকে ওড়নাটা তুলে গায়ে পেঁচিয়ে ঈশিতার দিকে ছুটে যায় আলো। ঈশিতার হাত ধরে আনন্দিত গলায় বলে, তুমি? ঈশিতা হেসে বলে, খুব কষ্ট করে খুঁজে বের করলাম তোমাদের বাড়ি। আলো ঈশিতাকে টেনে এনে নিজের বিছানায় বসিয়ে দেয়। ঈশিতা আলোর কয়েক মুহূর্ত দেখে বলে, সালোয়ার কামিজে তোমাকে ভালো লাগে না ভাবি? আলো ঈশিতার দিকে কিছু সময় তাকিয়ে থেকে নিচু স্বরে বলে, ভাবি ডেকো না আমায়। ঈশিতা হাই তুলে বলে, ডিভোর্স না হওয়া পর্যন্ত তো ডাকতেই পারি। আলো বিছানার এক পাশে বসে ঈশিতার দিকে তাকিয়ে বলে, ঋতু কেমন আছে? খুব একটা ভালো নেই, সারাদিন বমি হতেই থাকে। তোমাদের দুজনকে খুব মিস করি। আদৌ করো? মনে তো হয় না আমার। আলো ম্লানো হাসে। ঈশিতা বলতে থাকে, আর কাউকে করো না? আর কাউকে করার কথা আপু? কেন এসব অযৌক্তিক কথা বলছো? ঈশিতা চুপ করে থাকে। আলো বলে, এভাবে এসো মাঝে মাঝে, আমার ভালো লাগবে। ঈশিতা আলোর কথার জবাব না দিয়ে বলে, বাড়িটা একেবারে আগের মতো হয়ে গিয়েছে। তুমি চলে এসেছো, ইসমামা আমেরিকা চলে গিয়েছে, আবার সেই আগের যুগ। সময় কাটে না আমার, তাই খুঁজে খুঁজে তোমার কাছে এলাম। ইসমাম চলে গিয়েছে? আলো জানতে চাই। ঈশিতা মাথা নাড়িয়ে বলে, গত পরশু। আলো আর কথা বাড়ায় না, প্রসঙ্গ পাল্টে বলে, ভালো। সব ঠিক আছে? আর কিছু বলেছে তোমাকে তোমার ওই গুণধর ভাইয়া? ঈশিতা মাথা নাড়িয়ে বলে, ভাইয়া আমার সাথে কথা বলে না সেদিনের পর থেকে।